সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু অভিন্ন নয়। একটা অদ্ভুত অস্থিরতার পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন, বড় বড় চ্যানেলগুলো বলেন, আপনি খুললেই দেখতে পাবেন যে একদিকে কিছু গেরুয়া বসন পরা লোক, একদিকে কিছু আমাদের ধর্মের মুসলমান সম্প্রদায়ের টুপিওয়ালা বা হাফেজ আলেম যাই বলি তাদেরকে বসাচ্ছেন, আর প্রতিনিয়ত হিন্দু মুসলমান মন্দির আর মসজিদ, এই দুটো জিনিস নিয়ে কন্টিনিউয়াসলি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনি এমনি নয়, এর পেছনে অনেক বড় কারণ আছে। দেশটাকে শেষ করে ফেলেছে মোদী সরকার। যে প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্ষমতায় এসেছিলেন তার একটিও পালন তো করেননি। মানুষ যখন প্রশ্ন করবে সেরকম সময় তাকে ধর্মের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত কিভাবে করা যায়, ধর্ম দিয়ে কিভাবে টানাটানি করা যায়, ধর্ম দিয়ে ওই হিংসা তৈরি করা যায়, মানুষ যেন তার প্রকৃত প্রয়োজনের কথা, মানুষের প্রকৃত প্রয়োজন বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান, যেগুলো ন্যূনতম না হলে মানুষ বেঁচে থাকতে পারে না, সেইগুলোর থেকে আপনার মনটা যাতে ঘুরে যায়, আপনি যাতে প্রশ্ন করতে না পারেন, তার জন্য আপনাকে এমন পরিস্থিতির মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনি আপনার প্রয়োজনের কথাটা সম্পূর্ণ ভুলে যান। ধর্ম কিন্তু মনের খোরাক, পেটের খোরাক নয়। ধর্মের মধ্য দিয়ে মানুষ শান্তি অনুভব করে, ধর্ম সাধনা করে শান্তি অনুভব করে। কিন্তু দেশের উন্নতি, সমাজের উন্নতি, মানুষের উন্নতি, সমাজ ব্যবস্থার উন্নতি, অর্থনৈতিক উন্নতি, কর্মসংস্থানের পরিস্থিতি, এইগুলোর আপনি তো ধর্ম সাধনার মধ্য দিয়ে করতে পারবেন না। এর জন্য বাস্তবিকভাবে আপনাকে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকারি জায়গাতে, সরকারি ফান্ডে সাধারণ মানুষ যে ট্যাক্স গুলো দিচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা যে ট্যাক্স দিচ্ছে, আপনি একটা নুনের প্যাকেট কিনতে যাবেন, একটা সর্ষের তেল কিনতে যাবেন, একটা মাথার তেল কিনতে যাবেন, একটা পেস্ট মাজন কিনতে যাবেন, একটা বিড়ির বান্ডিল কিনতে যাবেন, একটা জলের বোতল কিনতে যাবেন, সেখানে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। দেশটা চলছে কিভাবে? সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যার মাথার উপরে ছাদ নেই, সেও ট্যাক্স দিচ্ছে, সেটা হয়তো জানতে অজান্তে আমরা বুঝতে পারছি না। ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সরাসরি কর, পরোক্ষ কর। আমরা সাধারণ গরিব মানুষ যে ট্যাক্সটা দেই সেটা হচ্ছে গিয়ে পরোক্ষ কর। আপনি কি জিনিসপত্র কিনছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করছেন, তার মধ্য দিয়ে আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন। আর একটা ইনকামের উপরে ট্যাক্স দ্বারা বেশি, যেখানে ধোঁকাবাজি হয়, যেখানে ধাপ্পাবাজি হয় এবং ফাঁকিবাজি হয়, কোটি 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 টাকা ইনকাম করছে, সেখান থেকে একটা ট্যাক্স আসে, যেটাতে ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ীরা সরকারকে ধোঁকা দিয়ে যোগসাজশ করে ইনকামকে কম দেখিয়ে সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে লুট করে দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে প্রকৃত দেশ পরিচালনার জন্য যে অর্থ ফান্ডে আসে সেটা হচ্ছে গরিব মানুষের টাকা। ৭৫% সরকার পরিচালনা করার জন্য যে টাকা ফান্ডে আসে সেটা হচ্ছে গিয়ে গরিব মানুষের টাকা, আর ২৫% আসে বড় লোকের ইনকামের টাকা। এই টাকা যদি যথাযথ ব্যবহার করা যায়, নেতা মন্ত্রীদের গদির তলায়, বালিশের তলায় লুট করে বিদেশে পালিয়ে যাওয়া, এইসব না করে যদি সঠিক প্রয়োগ করা যায়, তাহলে গরিব মানুষের অবস্থা গরিব থাকে না। ভারতবর্ষে সম্পদের অভাব নেই। ভারতবর্ষের যে সম্পদ আছে, খনি থেকে শুরু করে, জলসম্পদ থেকে শুরু করে, সমুদ্রের লবণ থেকে শুরু করে, ইউরেনিয়াম থেকে শুরু করে, এমন কিছু নেই, বনজ সম্পদ থেকে শুরু করে কোটি 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 টাকার সম্পদ ভারতবর্ষ আছে। মাথা পিছু আপনার ইনকামের কোনো সমস্যা হতে পারে না। কিন্তু যোগ্য নেতার অভাব,
চোরেদের জন্য, যারা আপনারা যাদেরকে ভোট দিয়ে বসাচ্ছেন আপনার দেশটাকে পরিচালনা করা, আপনার রাজ্যটাকে পরিচালনা করার জন্য, তারা অ্যাকচুয়ালি চোর, ডাকাত, লুটেরা, যার কারণে আপনার সম্পদ লুট হয়ে যাচ্ছে। আপনি বুঝতেও পাচ্ছেন না, গ্রাম বাংলা সাধারণ গরিব মানুষ এরা বুঝতে পারছে না যে কি হচ্ছে। আপনার সম্পদ লুট হয়ে যাচ্ছে। দেশটা প্রকৃতপক্ষে কার? দেশটা নেতার নয়, মন্ত্রীর নয়, প্রধানমন্ত্রীর নয়, মুখ্যমন্ত্রীর নয়, দেশের জনগণের হচ্ছে দেশ। আপনি ভোট দিয়ে নির্বাচন করে পাঠিয়ে দিচ্ছেন দেশটা পরিচালনা করার সুষ্ঠুভাবে, সাধারণ মানুষের রুটি রুজির ব্যবস্থা যাতে সঠিক মতো হয়, লেখাপড়া, শিক্ষা, স্বাস্থ্য ভালো মতো হয়, তার জন্য। তারা গিয়ে কি করছে? নিজের পকেটটাকে আগে ভরে নিচ্ছে। কালো কালো স্করপিও গাড়ি আপনি দেখবেন, যারাই নেতৃত্বের খাতায় নাম দিচ্ছে 1 বছর পার হতে না হতে ছাদওয়ালা বাড়ি, কালো স্করপিও গাড়ি কোথায় পাচ্ছে? কার টাকা? সব আমার আপনার গরিব মানুষের ট্যাক্সের টাকা লুট হচ্ছে। আজকে ভাইজানরা ময়দানে কেন নেমেছেন? কোনো দরকার ছিল? ও তো গদিতে বসে থাকবে, আমার আপনার মতো মুসলমান ধর্মপ্রাণ মানুষ যাবে আর পকেটে গুজে দিয়ে চলে আসবে, আরামে আয়েসে দিন কাটাবে। কোনো দরকার ছিল ময়দানে নামার সাধারণ মানুষের জন্য আর বিরোধী দলের গাল খাওয়ার জন্য? আজকে তো নওশাদ ভাই চক্ষুশূল নাকি? শাসক দলের চক্ষুশূল তো, প্রতিনিয়ত গাল পাচ্ছে। কি প্রয়োজন গাল খাওয়ার জন্য? আপনাদেরকে সচেতন করার জন্য, আমাদের সবাইকে সচেতন করার জন্য। জাগুন, সচেতন হন। আর কবে? ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অবস্থা কেন, অন্যান্য রাজ্যের অবস্থা খুব খারাপ জায়গায়। ভালো শাসক যদি না হয় আপনি শান্তিতে থাকতে পারবেন না। আজকে কি অবস্থা? আপনি হসপিটালে যাবেন, আপনার টাকায় হসপিটাল চলছে, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, আর আপনি লাইনে গিয়ে দাঁড়িয়ে সুস্থ লোক অসুস্থ হয়ে যাবেন। এত লম্বা লাইন, আপনি টিকিটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে যাবেন, আর রোগ না থাকলে রোগ ধরে যাবে। অথচ আপনি টাকা দিচ্ছেন হসপিটাল পরিচালনা করার জন্য, বরাদ্দ হচ্ছে কোটি কোটি টাকা। কোথায় যাচ্ছে টাকা? এই তিলোত্তমার কথা বলছিল না, তিলোত্তমাকে মার্ডার করে দিয়েছে। কেন মার্ডার করে দিয়েছে? হসপিটালের লুট, হসপিটালে জনগণের সম্পদ লুট হয়ে যাচ্ছে, সেটা সে বুঝতে পেরেছিল, ধরতে পেরেছিল, সাধারণ মানুষের মধ্যে ডিসক্লোজ করে দেওয়ার কথা বলেছিল। হসপিটালে যে যন্ত্রপাতি ব্যবহার হয়, বিভিন্ন অস্ত্রোপচার, বিভিন্ন অপারেশন, বিভিন্ন রকম কাজের জন্য লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি, বিল্ডিং কনস্ট্রাকশনের টেন্ডার, নতুন নতুন ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ, নতুন মেডিকেল ডাক্তার তৈরি হওয়ার জন্য সেখানে যে বরাদ্দ, সব টাকা তছরূপ হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, ভুয়ো ভাবে সব পকেটজাত হয়ে যাচ্ছে। বড় বড় মাতায়ের সঙ্গে যুক্ত, সে জানতে পেরেছিল, তার মুখ বন্ধ করার চেষ্টা করেছিল, বন্ধ করেনি। সে বলেছিল আমি বলে দেবো, তার জন্য চিরজনমের মতো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। কবে জাগবেন? আর আমরা কবে জাগবো? ভাইজানরা আমার আপনার ঘুম ভাঙানোর জন্য রাজনীতির ময়দানে নেমেছে, নিজের স্বার্থের জন্য নয়। এখনো যদি আমরা না জাগি, আমাদের কেউ বাঁচাতে পারবে না। গোটা ভারতবর্ষ ব্যাপী এই জমানায় খোঁজা হচ্ছে, প্রত্যেকটা মসজিদের নিচে শিবলিঙ্গ গজিয়ে উঠছে। কারণটা কি? সরকারে আপনাকে বসানো হয়েছে শিবলিঙ্গ খোঁজানোর জন্য নয়, কিভাবে দেশের উন্নতি হবে, শিক্ষিত বেকাররা চাকরি পাবে, সাধারণ মানুষের উপার্জন বাড়বে, কলকারখানা বাড়বে, গরিব থেকে মানুষের তারেক্কি করার, অর্থাৎ স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে জীবনযাপন কিভাবে করতে পারে তার ব্যবস্থা করার জন্য। আপনার মসজিদের তলায় মন্দির খোঁজার জন্য, শিবলিঙ্গ খোঁজার জন্য ওখানে আপনাকে প্রধানমন্ত্রী করা হয়নি। ভারতবর্ষ স্বাধীনতার পরে 91 সুপ্রিম কোর্টের আইন আছে যে দেশ স্বাধীন হয়েছে, যা হবার হয়ে গেছে। এখন আর কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা যে অবস্থায় আছে তার কোনো পরিবর্তন হবে না। শান্তিতে বসবাস করুন সবাই।
নিজেদের উন্নতির কথা ভাবুন, দেশের উন্নতির কথা ভাবুন। শান্তিতে মন্দির মসজিদে নামাজ, আপনারা মসজিদে নামাজ পড়ুন, মন্দিরে পুজো করুন, গুরুদুয়ারায় প্রার্থনা করুন, কিন্তু গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবেন না। কারণ ভারতবর্ষ একটা ঐতিহ্য, একটা হিস্ট্রি, একটা পিছনের ইতিহাস আছে। বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি শত্রু বলেন আর বিদেশি শাসক বলেন আক্রমণ করেছে, কোথাও কোনো পরিবর্তন হয়েছে, কোথাও আবার পরিবর্তন হয়েছে, কোথাও বুদ্ধ মন্দির ছিল, বুদ্ধ বিহার ছিল, সেটা ভেঙে আর্য সম্প্রদায় আজকে যারা বলছে সব মন্দির, তারা মন্দির বানিয়েছিল। কোথাও কোথাও হয়তো দেখা যাচ্ছে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, অস্বীকার আমি করছি না, কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় একবার দিয়ে দিয়েছে যে আর কিছু পরিবর্তন হবে না, ভারতবর্ষের স্বাধীনতার পরে সবাই শান্তিতে পাশাপাশি ভাই বোনের মতো বসবাস করুন, ভাই ভাইয়ের মতো কাঁধে মাথ মিলিয়ে বসবাস করুন, সবাই ভারতবাসী। আমরা জাতপাত বেশি খুঁজতে যাবেন না, পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে আনার চেষ্টা করুন। সেখানে এই সরকার সেই আইনকে বুড়ে আঙুল দেখিয়ে প্রতিনিয়ত মানুষের মধ্যে কিভাবে বিভাজন তৈরি করা যায়, ভাইয়ে ভাইয়ে শত্রুতা কিভাবে বাড়ে, কিভাবে মানুষে মানুষে মার্ডার করে, খুন জখম করে, এই রাজনীতিতে ব্যস্ত থাকে। আর তার ফাঁকে আমি দীর্ঘদিন ধরে রাজত্বটা চালিয়ে যাব, এটাই হচ্ছে পরিকল্পনা। এটা আমরা যদি না বুঝতে পারি, কে বুঝবে? এই পরিবেশকে বন্ধ করতে গেলে কি করতে হবে? আমাদের উত্তেজিত হলে হবে না। ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়, মুসলমান, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সম্প্রদায়, এদের বেশি বিচলিত উত্তেজিত হলে হবে না। ভারতবর্ষে একটা সংবিধান আছে, যে সংবিধানের মাধ্যমে দেশটা পরিচালিত হয়, যে সংবিধান পরিবর্তন করার কারোর ক্ষমতা নেই। সেই সংবিধানকে আপনার বুঝতে হবে, সংবিধানকে আঁকড়ে ধরতে হবে, সংবিধান মাফিক যাতে দেশটা পরিচালিত হয় তার জন্য প্রয়োজনীয় লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে, তবেই আপনি শান্তিতে থাকতে পারবেন। আর একটা কি, অন্ধের মতো ভাতাবৃত্তি যে শুরু করেছে পশ্চিমবঙ্গের সরকার, আপনার এখানে ম্যাক্সিমামটাই মুসলিম সম্প্রদায়ের লোক আছেন। আমি একটা পেছনের ছোট্ট একটা উদাহরণ বলছি। একটা টাইম ছিল, নমরুদ ফেরাউনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই সময়ে ছিল এইরকম অবস্থা যে তোমার প্রয়োজন কি, 200 টাকা লাগলে নাও, কিন্তু সরকারের বিরুদ্ধে আঙুল তুলো না। ভাতা সিস্টেম আপনি ভাবুন, এখন সেটাই হচ্ছে। যুবশ্রী, লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ভান্ডার আপনাকে দিচ্ছে, আপনি ভাতা নিয়ে সন্তুষ্ট থাকুন, কোন রকমে আপনার জীবন জীবিকা চালান, সরকারের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করবেন না। এইভাবে কি সমাজের উন্নতি করা যায়? নিশ্চয়ই ভাতার প্রয়োজন থাকলে দিতে হবে, গরিব অসহায় মানুষকে বাঁচানোর জন্য নিশ্চয়ই দিতে হবে, কিন্তু তার সেই জায়গা থেকে কিভাবে তার উন্নতি হবে তারও ব্যবস্থা করতে হবে। শুধু ভাতা দিলে হবে না। ভাতা একটা নির্দিষ্ট কাল চলতে পারে, তার আপৎকালীন অবস্থা, কিন্তু তার সারা জীবনের সমস্যার সমাধান করতে হলে আপনাকে সে কিভাবে আপগ্রেডেড হবে, তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সেই চেষ্টা করতে হবে। তার জন্য পরিকল্পনা করতে হবে, ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে বিনা সুদে লোন দিতে হবে। তার সংসারকে উন্নত করার জন্য সে কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে বাতলে দিতে হবে। এত সব ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস বসে আছে কার জন্য? তাদেরকে কাজে লাগাতে হবে। সেই কারণে বলবো, আপনার আমার সঠিকভাবে চিন্তা করতে হবে। ভোটের দিনে, ভোটের আগের দিনে বা দুদিন আগে আপনার মগজ ধোলাই করে দিল, যা হওয়ার হয়ে গেছে, এই পয়সাটা রাখো, ভোটটা ঠিক জায়গায় দাও। আপনি 5 বছরের জন্য আপনার পায়ে কুরুল মেরে দিলেন, অসৎ লোককে আপনি পাঠিয়ে দিলেন লোকসভায়, বিধানসভায়। ও আপনার ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে প্রতিবাদ কি করবে? এখানে সাবির ভাই বলছিল হাত কেটে বসে আছে গ্লাস ভেঙে। আর তোমার গ্লাস ভাঙার জন্য ওখানে দেওয়া হয়নি, তোমার প্রতিবাদ করার জন্য ওখানে পাঠানো হয়েছে। এসব ধোকাবাজি আর কতদিন চলবে? এই ধোকাবাজির মধ্যে আমরা যদি থাকি কিন্তু এরমই হবে। এই জন্য ভোটের সময় প্রার্থী আপনাকে সঠিক বাছাই করতে হবে, যে আপনার যন্ত্রণার কথা তুলে ধরবে, আপনার যন্ত্রণার কথা নওশাদ সিদ্দিকীর মতো প্রতিদিন বিধানসভার মধ্যে হাতুড়ির মতো হ্যামারিং করবে, সেরকম লোককে আপনার দিতে হবে। নিজেকে বিক্রি করবে না, নিজেকে বিক্রি করবে না, আপনাকেও বিক্রি করবে না। আর কবে জাগবেন? পরিস্থিতি খুব খারাপ। বিভিন্ন চক্রান্তের মধ্য দিয়ে আপনাকে
বিভ্রান্ত রাখার চেষ্টা করছে, আপনার প্রয়োজনীয় যে সঠিক জিনিস সেটা আপনাকে দিচ্ছে না। হসপিটালের কথা বললাম, শিক্ষাক্ষেত্রে একইভাবে শেষ করে ফেলেছে পুরোটাই। আমার এই ভাই বলছিল স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, এরা তো চায় না ছেলে মেয়েরা স্কুলে পড়ুক, স্কুলে পড়লেই তো চাকরি দিতে হবে। সে সচেতন হয়ে গেলে সরকারের বিরুদ্ধে আঙুল তুলবে, প্রশ্ন করবে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে আপনি চিন্তা করে দেখবেন, দিন আনে দিন খায়, রাজমিস্ত্রি, মুটে, মজুর, ঠেলাওয়ালা, সবজিওয়ালা, সে কিন্তু চায় না তার ছেলেটা সবজিওয়ালা হোক, তার ছেলেটা রাজমিস্ত্রি হোক, তার ছেলেটা ডেলি লেবার হোক, চায় না। সে পরিশ্রম করছে, উদারস্থ পরিশ্রম করছে, খেটে রোজগার করে তার ছেলেটাকে লেখাপড়া শেখাচ্ছে। যার 10 কাঠা জমি আছে 2 কাঠা বিক্রি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, পরীক্ষা দিলে কম্পিটিশনে দাঁড়িয়ে যে তার ক্ষমতা রাখে, চাকরি হবে না, ঘুষ দিতে হবে তবেই চাকরি পাবে। যারা বকাটে ছেলে পেছনে বসে পরীক্ষায় পাশ করতে পারে না, তাদের বাপের টাকা আছে, টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। আর আমার আপনার গরিব মানুষের ছেলে যাদের মেধা আছে, উদারস্থ পরিশ্রম করে পড়াশুনো করে যারা চাকরি পাওয়ার যোগ্য, রাস্তায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত হত্যে দিয়ে লড়াই করতে হচ্ছে চাকরির পরীক্ষায় পাশ করেও। বিশ্লেষণ করবেন না কাকে ভোট দেবেন। একদিনে পরিবর্তন হবে না, আমি বলছি না একদিনে পরিবর্তন হবে, কিন্তু আপনার চিন্তাটাকে তো পরিবর্তন করতে হবে। কোথায় যাচ্ছেন ভাবুন, সঠিকটা প্রথমে ভাবুন। আর এই মাস্টার যারা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, তাদের বাপের টাকা আছে, লেখাপড়ায় তো জানে না, কোন রকমে করে এসছে। আমার আপনার ঘরের গরিব থেকে মধ্যবিত্ত, উচ্চ, নিম্ন মধ্যবিত্ত, সাধারণ যারা স্কুলে যায়, সরকারি স্কুলে, এই হাজার হাজার ছেলেদেরকে এরাই পড়াবে। কি পড়াবে? ভুল পড়াবে। ভুল যদি পড়ায় তাহলে সঠিক শিক্ষা পাবে না। সঠিক শিক্ষা যদি না পায় তাহলে ও কম্পিটিশনে গিয়ে আর দাঁড়াতে পারবে না। অশিক্ষিত সমাজ তৈরি হবে, দেশের মেরুদণ্ড শেষ হয়ে যাবে। আইপিএস, আইএস, ডক্টরেট এসব তৈরি হবে না। দেশটা সঠিকভাবে পরিচালনা করার জন্য যাদের মগজ আছে সেরকম ছেলে তৈরি হবে না, কারণ পড়ানোর মাস্টারটাই তো ভুল, ঘুষ নিয়ে রিক্রুটমেন্ট করা হয়েছে। শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থায় যে পরিবেশ তৈরি করেছে, সাধারণ গরিব অসহায় নিরীহ মানুষ কি করে, যখন লড়াইয়ের ময়দানে পেরে না ওঠে, অন্তত বলে বিচারের জায়গায় অন্তত ন্যায় বিচার পাবো, এই ভরসাটা রাখে। বিচার ব্যবস্থা আজকে প্রহসনে পরিণত হয়েছে, বিচার ব্যবস্থা নেই। রাজ্য বলেন, কেন্দ্র বলেন। বাবরি মসজিদের রায় আপনারা জানেন, প্রহসনে পরিণত করেছে। সুপ্রিম কোর্ট দেশের মাথা, কোথায় যাবেন বিচার নিয়ে? আনিস খানের কথা বললো, এখানে পুলিশ ঠেলে ফেলে মার্ডার করে দিল, তার বিচার হয়নি এখনো। দক্ষিণ 24 পরগনার আবু সিদ্দিক হালদার, আপনারা শুনেছেন, লড়াই হয়েছে দীর্ঘদিন, পুলিশ লকআপে পিটিয়ে মেরে ফেলেছে, মরে যাবে বলে তাড়াতাড়ি করে জামিন দিয়ে বার করে দিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ট্রিটমেন্ট করে ওখান থেকে ডায়মন্ড হারবার থেকে বলেছে কলকাতায় নিয়ে যাও, আমরা বাঁচাতে পারবো না। কলকাতার হসপিটালে সেখানকার বড়বাবু, যার তত্ত্বাবধানে পুলিশ চলে, সেই থানায় যাদের মারা গেছে, সে তো বুঝতে পেরেছে সে ছাড় পাবে না। সে হসপিটালে এসে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে, টাকার বান্ডিল নিয়ে এসে মারা গেল। কন্টিনিউয়াসলি লড়াই। 14 কেস ফাইল করলাম হাইকোর্টে। অমৃতা সিনহা, আপনারা নাম শুনেছেন, একটু মেরুদণ্ড সোজা এরকম একজন জজ, তার এজলাসে কেসটা তোলা হয়েছে। তিনি পজিটিভ রায় দিয়েছেন যে এই ছেলেটির ময়না তদন্ত জুডিশিয়ালি হয়নি কেন, কমপ্লেন যেহেতু আছে, সঠিক নিয়ম মেনে ময়না তদন্তের শরীরের যে পোস্টমর্টম বলে সেটা হয়নি, পুনরায় রায় দিয়েছে। যে অফিসারের দায়িত্ব ছিল তাকে ক্লোজ করে দিয়েছে, শর্ট টাইমে ডেট দিয়েছে, সবকিছু হাজির করতে হবে।
আমরা 6টা 5:30 6টার মধ্যে রায় নিয়ে সবাই একটু মনে শান্তি পেলাম যে মারা তো গেছে, অন্তত বিচারটা পাবো। বাড়িতে আসলাম 7টার মধ্যে রায় হচ্ছে, ওই এজলাসে অমৃতা সিনহা ওই কেস আর দেখতে পারবে না, এজলাস চেঞ্জ হয়ে গেল। এমন এক জজের হাতে দিল কেসটা, দিনের পর দিন ওই কেস নাম্বার পর্যন্ত আসে আর উনি উঠে চলে যায়, ওই কেস দেখার তার আর টাইম নেই। হাইকোর্ট স্বতন্ত্র বডি বিচারক নির্ধারণ করে কোন ফাইল কার এজলাসে যাবে। দেশ শুদ্ধ লড়াই হলো, তিলোত্তমা নিয়ে গোটা দেশ বিদেশে লড়াই হলো, বিচার পাচ্ছেন? কোথায় যাবেন? সাধারণ মানুষ বাঁচবে কিভাবে? ন্যায় কোথায় পাবেন? যে বিচার দিতে পারে, যার কথাতে বিচার হতে পারে, সে বলছে বিচার চাই। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলছে বিচার চাই, এক কলমের খোঁচায় বিচার হয়ে যেতে পারে। নাটক, নাটক। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা করলো, এই মামলা যাতে পিছিয়ে যায় তার জন্য 25 জন উকিল কপি সিবালের মতো 25 লাখ টাকা দিয়ে, একটা উকিলের 25 লাখ টাকা লাগে, তাকে সরকারি ভাবে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তাকে নিয়োগ করা হলো কেসটা পিছিয়ে দেওয়ার জন্য। কোন রাজত্বে বাস করছি আমরা? কোন অন্ধকারে ডুবে যাচ্ছি? বাঁচার কোনো রাস্তা নেই আপনি আমি যদি সচেতন না হই। এইভাবে চলতে থাকলে শেষ। আমি একটা পয়েন্ট বলবো, আর ভোটগুলো পুরো প্রহসনে পরিণত করছে। ভোট করতে কোটি কোটি টাকা খরচায়, সেই টাকাও আমার আপনার। কেমন হচ্ছে হাড়োয়ার নির্বাচন রিসেন্ট, আমি 15 দিন ছিলাম ওখানে অন্য নেতৃত্বদের সঙ্গে ভোটটা ঠিকঠাক পরিচালনা করার জন্য। উন্নয়ন বাহিনী সন্ধে তার আগে দিন সন্ধেবেলা ঘুরে যাচ্ছে পাড়ায় পাড়ায়। এলাকার শান্তি বজায় রাখতে হলে ভোট দিতে কালকে বেরোবেন না। গরিব অসহায় মানুষ এই সাহস কি করে করবে? গুন্ডা মস্তানার পুলিশের বিরুদ্ধে বুক চিতিয়ে গিয়ে ভোট দেবে? কি পারবে? সাধারণ মানুষ পারবে? বেলা 10টা 11টা 30%, 25%, 40% পার হয় না। ভোট পড়ছে 100 জনের মধ্যে 30, 35, 40-এর বেশি লোক ভোট দিতে যাচ্ছে না। আমরা 11টার দিকে গাড়ি নিয়ে বার হলাম ঘুরে বুথগুলো পরিদর্শন করার জন্য। বুথ পরিদর্শন করে গিয়ে দেখলাম যে একটা লাইন নেই ভোট দেওয়ার। মানুষ ভোট দিতে যাচ্ছে না আতঙ্কে, ভয়ে। লোকসভাতে ঘর বাড়ি ভাঙচুর করেছে, লুট করে দিয়েছে, বাড়ি ছাড়া করে দিয়েছে। মিথ্যা মিথ্যা কেসে এখনো লকাবে, অনেকে জেল খাটার পজিশনে আছে। ভয়তে যেতে চাইছে না, কারণ এই রাজ্যের উন্নয়ন বাহিনী, মুখ্যমন্ত্রীর পালিত লোকজন তারা বলে গেছে ভোট দিতে গেলে এলাকায় অশান্তি হবে। ভোটের আগের দিন কয়েকজন এজেন্ট, তাদের উপর হামলা হয়েছে। 40% ভোটটা 1টা 2টো 3টের পরে দেখতে পাচ্ছি 74% হয়ে গেল। কোন জাদুতে কারা ভোট দিল, কোন ভূতে এসে ভোট দিল 74 হয়ে গেল। জনগণ যদি প্রতিরোধে না নামে, সাধারণ মানুষ যদি লড়াইতে না নামে, এই অন্ধকারের যুগ অবসান করার কারোর বাপের ক্ষমতা নেই। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, শুধু রক্তদান শিবির করে মহৎ কাজ করলে হবে না। আপনার সম্পদ লুট হয়ে যাচ্ছে। একটা ছোট্ট গল্প বলবো, আপনাদের কাছে উত্তর চাইবো, উত্তর চেয়ে আমি শেষ করব। একজন জমিদার, একজন মালিক যাই বলেন, বাড়িতে লোকজন রেখেছে, চাকর বাকর রেখেছে কাজ কাম করার জন্য। বয়স্ক ব্যক্তি, প্রতিদিন ডাক্তার বলেছে দুধ খাবেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। তিনি প্রতিদিন 1 লিটার করে দুধ যোগান দিয়েছেন, ভালো দুধ। চাকর যে বাড়ির কাজ করে তাকে দায়িত্ব দিয়েছে টাইম মতো রাত্রে শোবার আগে ওই 1 গ্লাস দুধ যেন ফুটিয়ে ভালোভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয় খাওয়ার জন্য। চাকর কি করে, দুধ ফোটায় আর 250 গ্রাম নিজে খায়, আর বাকিটা পানি দিয়ে 1 লিটার পূর্ণ করে মালিককে দেয়। পরে সাধারণ মানুষ বা ডাক্তারবাবু বলছেন আপনার শরীরের তো যেরকম চেঞ্জ হওয়ার কথা হচ্ছে না গো, আপনার যা বলেছি সেটা হচ্ছে না। না ডাক্তারবাবু, আমি তো ঠিক খাচ্ছি, আমি 1 লিটার করেই খাচ্ছি, অসুবিধে নেই, কোথাও কোনো প্রবলেম হচ্ছে।
আপনার কে দুধ দেয়? তা বলছে আমার বাড়ির যে লোক রাখা আছে। তাহলে ওখানে প্রবলেম হচ্ছে, আপনি দেখুন। উনি চিন্তা ভাবনা করে তার পেছনে আর একটা চাকর লাগিয়েছে যে সঠিক আমার দুধ দিচ্ছে কিনা খেয়াল রাখবে। সে এসে দুটো চাকর হলো, সে এসে দেখছে যে ও তো 250 খায়, তাহলে আমার 250 কেন হবে না? ভালো করে বুঝবেন। তাহলে 250 250 500 হয়ে গেল, তাহলে থাকে কত? 500। 500তে 500 পানি যাচ্ছে, তাহলে হাফ 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 হয়ে গেল। আবার ডাক্তার বলছে তোমার তো উন্নতি হওয়ার কথা, তো অবনতি কেন হয়ে যাচ্ছে? তোমার সঠিক হচ্ছে না গো। গ্রামের মানুষ বলছে এই তো সমস্যা হয়ে যাচ্ছে, তোমার কি, কাকে তুমি দিয়ে দুধ খাচ্ছ? হয় দুধে ভেজাল, না হলে অন্য কিছু প্রবলেম। মালিক চিন্তা ভাবনা করে আর একটা লোক রাখলো। সে বলছে তোরা হাফ হাফ 250 250 খাস, তাহলে আমার 250 দিবি। 750 হয়ে গেল, থাকে 250, তাহলে 750 পানিতে 250 দুধ। আরো প্রবলেম হয়ে যাচ্ছে। আর একটা চাকর রয়েছে, 4 জন হয়ে গেল। 4 জন হয়ে গেল, তাই আলোচনা করছে সবাই তো 250 করে খাচ্ছিস, আমার নতুন নিয়োগ, তাহলে আমার তো খেতে হবে। তাহলে মালিকের কি দেবো? তাহলে একটু বুদ্ধি করে একটু দেরি করে দেওয়া হবে। মালিকের যখন ঘুম ঘুম লেগেছে, সন্ধ্যের দিকে একটু ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, দুধের উপর একটা সর পড়ে না, ওই সরটা নিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে বলছে এবার আমরা 4 জন 250 করে খেয়ে ফেলি। খেয়ে নিল। সকালবেলা উঠে মালিক বলছে কি রে, আমার দুধ দিলি না? হ্যাঁ মালিক, দুধ দিয়েছি। তাহলে কই, আমার তো মনে পড়ছে না। আয়না টাইনে মুখের ধামনে এনে ধরিয়েছে, ঠোঁটের মধ্যে দুধের সর লেগে আছে। এই তো আপনি দুধ খেয়েছেন, আপনার মুখে সর লেগে আছে। আপনাদের কাছে আমি উত্তর চাইবো, মালিককে আর কর্মচারীগুলোকে বলতে হবে। হ্যাঁ, মালিক মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর চেহারা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা মেলাতে হবে তো আপনাকে। কে মালিক? মালিককে যদি বুঝতে না পারেন, আপনারা ভোট তো ভুল জায়গায় দেবেন। মালিক আপনি, দেশের গরিব জনতাই হচ্ছে মালিক দেশের। আপনি ভোট দিয়ে কর্মচারীকে পাঠিয়েছেন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার দেখভাল করার জন্য। আপনার করের টাকা লুট করে চুষে নিচ্ছে, আপনাকে কিছু দিচ্ছে না কম্পেনসেশন, যার কারণে আপনি গরিব মানুষ গরিব হয়ে যাচ্ছে। আর ওদের ভাই ভাইপো নেতা নেতৃত্বরা ফুলে ফলে লাল টুসটুসে হয়ে যাচ্ছে, গাল থেকে ননি গড়িয়ে পড়ছে আপনার টাকায়। কবে জাগবেন? এই সামান্য জিনিস বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করুন কিভাবে আমাকে আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি গতর ঘামিয়ে সারাদিনে 500 টাকা ইনকাম করছে, 100 টাকা আপনার ট্যাক্সে চলে যাচ্ছে, চাল ডাল নুন হিজিবিজি কিনতে গিয়ে। এই টাকা নিয়ে তো ফফর দালালি ভরাচ্ছে। আপনার রাস্তা করছে, ড্রেন করছে, উন্নতি করছে, যা করছে এই টাকা থেকে করছে। তো টাকা ছাপানো নেতা মন্ত্রীদের আলাদা কোনো মেশিন আছে নাকি? তাহলে কবে বুঝবেন? আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, সচেতন হন, মানুষকে সচেতন করুন। লড়াইয়ের ময়দানে তিলে তিলে শেষ হওয়ার থেকে লড়াই করে সঠিক ব্যক্তিকে ভোটে পৌঁছে দেন। আপনার সঠিক দেখভাল, দুধটাকে আপনার সঠিক খাওয়ানোর ব্যবস্থা করবে। মুখে লাগিয়ে দিয়ে নিজে খেয়ে নেবে এরকম লোককে পাঠালে আপনি শেষ হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার স্বল্প বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।